প্রথম দিনের কথাই বলি। আজকে যে মাতৃ সম্মেলনে 30 দিন আজকে হলো, কালকে সবাই জানে মন্দিরে হবে, সবাই যাবেন মন্দিরে। তো আমরা মন্দির থেকে উদ্বোধন হয়, উদযাপনটা মন্দিরেই শেষ হয়। তো এরিয়া যেহেতু আমরা করি, তো এরিয়ার তো একটা নিয়ম থাকে, তো ওই অনুযায়ী আমরা করি। এই গুটি গুটি পায়ে ছোট বাচ্চারা যেরকম হাঁটতে শিখে, সেইভাবে গুটি গুটি পায়ে যে আমাদের মায়েরা আমরা যে একটু একটু করে বেড়ে উঠছি, মানে ঠাকুরের দিকে একটা মন হয় না যে মানে যে কোনো একটা, ওই যে দেবীদি খুব সুন্দর করে মালাগুলো বানিয়েছেন। একদিন দেবীদি একটা কথা বলেছিলেন যে ফুল নিচে থাকে আর ফুলটা চরণ থেকে গলায় কখন উঠে, যখন আমরা ওই সুতার মধ্যে ওই মালাগুলোকে মানে ফুলগুলোকে যদি একত্র করে দিই। তো আমরা কিন্তু ওই প্রত্যেকটা ফুলের মতন আমরা এখনো চরণেই আছি, ঠাকুরের ওই এখানেই থাকতে চাই আর কি। এখানে থেকে আমরা চেষ্টা মানে প্রত্যেকে নিয়ত চেষ্টা করাটা দরকার যে আমরা যেন তার কাজ যখন যেটা আসে সেটা যেন আমরা করতে পারি। যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইতো, যখন যা আছে কাজ আর কি। যাই হোক, আমার পূর্ববর্তী প্রথম বক্তা আমার মানসী দাসমা এবং চন্দনা রাজবংশী মা, তারপর আমাদের দেবী মা এত সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন। আর আমার এখানে দাঁড়িয়ে বকবগানের তো কোনো মানেই হয় না, তবুও সবাই মানে আমি বক করি তো ওটাকে একটু ভালো পায় আর কি, তার জন্য আমাকে বলে যে তুই একটু বল। আর আমারও ভালোই লাগে দেখতে। আজকে যখন প্রথম দিন যখন আমরা মাতৃ সম্মেলনের জন্য রেডি হই, এই এরিয়াতে ছিল না কিন্তু কেউ একটা ঘরও সিলেক্ট করা ছিল না যে মাতৃ সম্মেলন হবে বলে। তারপর রাত্র 11টা বাজে আমি চিন্তাই শুধু করে যাচ্ছি যে কার ঘরে হলে ভালো হয়, কারণ এবার তো আচার্যদেবের কিছু ক্রাইটেরিয়া এসেছে, নির্দেশাবলী এসেছে যে আমরা 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন করব, নতুন ঘরে হবে, পুরনো যারা মায়ের আছে সেই ঘরে হবে না, তারপর অধিক্ষিতের ঘরে, এইটা আমাদের হয়নি। যাই হোক, কিন্তু প্রথম দিনের একজন দিদিকে ফোন করলাম, ওই বৌদি আজকে আসেনি। বৌদিকে ফোন করে আমি রাত্র তখন 11টা 15 বাজে ফোন করার সাথে সাথে আমি উঠে বলেছি যে কালকে ঠাকুরকে তোমার বাড়িতে নেও না। এই কথা পরে আর কি রিটার্ন আর কোনো কথা বলতে পারিনি যে তুমি না শ্রাবণ মাসের মানে প্রথম দিন, এখনো একটা মানুষের সিলেক্ট হয়নি, তোমার ঘরে ঠাকুরকে প্রথম তুমি নিয়ে যাও, তোমার বাড়ি থেকেই শুরু করি। তারপর যখন ওদের বাড়িতে থেকে স্টার্ট হলো, এত সুন্দর আয়োজন হলো, সবাই গেলাম। কিন্তু ওর ঘরের মানে ওই দিদির যে বর আর কি, আমি তো দাদা বলে ডাকি, তো দাদা আমাকে বলছে জানোস নি তুই যেন আমার মাতৃ সম্মেলনের কথা তোর বৌদি যে বললো, আমার বাড়ির আতার মধ্যে 1 টাকাও নাই, পুরো এরকম বলেছে। কিন্তু ওই দিন ওই দাদাটার মানে হসপিটালে চাকরি করে, ওই দাদাটা মানে যেদিন মাতৃ সম্মেলন হবে আর কি, শুধু আমি নাম উত্থাপন করেছি। আর ওই দিন ওই দাদাটা রাত্রিবেলা পেশেন্ট পার্টি যাওয়ার সময় ওকে খুশি মনে 3000 টাকা দিয়ে গেছে। মানে আমরা যদি একটাই কথা জানি, আমরা যদি উদ্যোগ যদি মনে মনে ভাবি যে আমরা করব, ওইটার মানে ইয়েটা আমি জানি না নিজে নিজেই হয়ে যায়। আর তখন যদি স্পিরিটও আপনি আপ চলে আসে, এটা কি করে হয় আমি জানি না। এটা একটু বলতে পারি যে এটা একমাত্র ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। আজকের দিনে ডিপি ওয়ার্কসের যে একটা ঝড় বইছে, শুধু এই কাছাড়ে না, পুরো সমগ্র বিশ্বতে যে ডিপি ওয়ার্কসের যে ঝড় বইছে, সেই ঝড়ের মধ্যে কত মানুষের যে কল্যাণ হচ্ছে, মঙ্গল হচ্ছে, মানে যারা করছে তারা বুঝতে পারছে। আপনারা হয়তো মানে নাম শুনেছেন ডিপি ওয়ার্কস, কিন্তু কোনোদিনও নিজে থেকে চেষ্টা করেছেন এখানে যারা করেন তো করেন। এখানে আরো যারা মায়েরা দূর থেকে এসেছেন আশেপাশের যে এরিয়ার, আপনারা কোনোদিনও ডিপি ওয়ার্কস এরিয়াতে ঘুরেছেন? ডিপি ওয়ার্কসের মানে হলো গিয়ে দীক্ষাপত্র সমীক্ষা। এটা তো হলো গিয়ে মানে ওইটা আমি বিবরণ বলে দিলাম, কিন্তু
পাশের বাড়ি, আমার যে পাশের বাড়ির লোক কেমন আছে, কিভাবে আছে, ভালো আছে না মন্দ আছে, আমি ওর খবর নেব। আজকালকার দিনের মধ্যে মানুষের মানে এরকম, তো কি বলবো, মানে ফ্ল্যাটে যারা থাকে আর কি, বড় ফ্ল্যাটে থাকে, দেখবেন পাশের ফ্ল্যাটে একজন মানুষ মারা গেলেও বলতে পারে না, কেউ যদি অসুস্থ হয়ে হসপিটালে যায় তো বলতে পারে না। এরকম আমরাও যে বাড়িতে থাকি, একদিন পাশের বাড়ির মানে রাত্রিবেলা কোন সময় অ্যাম্বুলেন্স এসেছে আর মানুষটাকে নিয়ে গেছে আমরা বলতেও পারিনি। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন গিয়ে শুনি ওই পাশের বাড়ির কাকিমণি একজন, উনি আইসিইউতে অ্যাডমিশন। তারপর আমরা গেছি, ওনাকে দেখেওছি, তারপর যোগাযোগও করেছি, কিন্তু ওনার ছেলেরা ওনাকে নিয়ে গেছে, ওরাও কাউকে ডাকেনি। ঠাকুর তার জন্য বলেছেন যে পড়শিরা তো নিপাত যাবে, তুই বুঝি সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুলি। আজকে আমার ঘরে বিপদ হয়েছে আর আমার আত্মীয় স্বজন কিন্তু ফট করে ফোন করলে কিন্তু আসতে পারবে না, নানান বাহানা দেবে, যে হয়তো ওনার কোনো ব্যক্তিগত কাজ থাকবে, এই থাকবে সেই থাকবে, কিন্তু সবার আগে আসবে কে? আমার পাশের বাড়ির লোক। যদি আমি ওনার সঙ্গে সেই ভাবটা রাখি, আমি যদি ভাবি যদি না রাখি, আর ঘুম থেকে উঠলেই ওনাকে দেখে অন্তত পক্ষে কি দিদি ভালো আছেন সেটা তো বলতে পারি। একজন মা এই এত মস্ত হাঁটতে পারেন না, ধীরে ধীরে হেঁটে হেঁটে ঠাকুর বাড়িতে গেছেন। আচার্যদেবকে বলেছেন আমার কিন্তু ডাক্তার বলে দিয়েছে আমার আর কোনো উন্নতি হচ্ছে না, শরীর খুব খারাপ। তখন আচার্যদেব আই থিঙ্ক ভুবনেশ্বরের দিকে রওনা দেবেন, পরিক্রমা ছিল না, তো আমি তো একটু বইপত্র কম পড়ি, তো বেশি জ্ঞান দিতে নেই আর কি, তার জন্য বলছি। তো যাই হোক, আচার্যদেব যেতে যেতে বলে দিলেন যে আপনি না একটা কাজ করবেন, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে স্নান টান করে পাশের বাড়ির একজন গুরুবন গুরুভাইকে গিয়ে জয়গুরু দেবেন আর চলে আসবেন। তো শুধু এটাই আপনার কাজ। যখন উনি গেলেন তখন ওনার এক সাইডে ওনার ছেলে আর এক সাইডে ওনার স্বামী ওনাকে ধরে ধরে নিয়ে গেছিল। কিন্তু এই কথাটা বলার পরে উনি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কিন্তু আচার্যদেব একদম ছোট্ট একটা সলিউশন দিলেন। কি দিলেন? যে যাবেন আর জয়গুরু দেবেন, চলে আসবেন। এটাতে কি হলো, ওই যে মাটার মনের পরিবর্তন হলো। কিভাবে মনের পরিবর্তন হলো? আজকে যদি আমি এখানে, আমরা এতগুলা মায়ের আছে, আমরা বলতে পারবো নাকি আমাদের জীবনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই? প্রত্যেকের করে দুঃখ আছে, কষ্ট আছে, দারিদ্রতাও আছে, কিন্তু তা নিয়ে যদি আমি ঘরের একটা কোণায় বসে থাকি যে আমার তো এই রোগ হয়েছে, আমার পেট ব্যথা, মাথা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, প্রবলেমের শেষ নেই, কিন্তু আমি যদি এটা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার ওটা নিয়েই বসে থাকবো। আজকে যদি আমি ডাক্তার দেখাই তাহলে অ্যাপয়েন্টমেন্ট নেই, 500 টাকা ভিজিট দিই, তারপরে টেস্ট করা আরো 7-8 হাজার টাকা, টেস্ট করার পর আবার মেডিসিন দেবে আরো 12-13 হাজার টাকার মেডিসিন। তো আজকে খাচ্ছি একটু সুস্থ, পরের দিন আবার যেই সেই। কিন্তু যখন ডিপি ওয়ার্ডসে বেরিয়ে, আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমার আপনারা সবাই জানেন অন্নদাদা যে এসেছিলেন এনআইটিতে, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যখন ইয়েতে আসলেন, শিলচরে আসলেন, আমি কিন্তু খুব ভালো, আমি জায়গায় জায়গায় প্রোগ্রামে গেছি, অবিন্দাদার দর্শনও হয়েছে, ওনার সাথে অল্প একটু সঙ্গ করার সুযোগও পেয়েছি। তারপর উনি যখন চলে গেলেন কিছুদিনের মধ্যেই আমার একটু শরীরটা যেমন একটু ভালো ছিল না। ভালো না থাকার কারণ হলো টাইম টেবিলে খাওয়া হয়নি, শরীরের কিছু প্রবলেম, তার সাথে মনেরও কিছু প্রবলেম ছিল। তো আমি এটা নিয়ে ঘুরে বসে রয়েছি, আমার কোনো পরিবর্তন হয়নি। আর দিনের পর দিন আমি শুধু এটাই ভাবছি যে আমি তো অসুস্থ, শেষ। 9 মাস গলা ব্যথা, এটা নিয়েও ভুগেছি। তারপরে একদিন কি হলো, আমার এইখানেই আছেন আমাদের সবাই চিনেন অনুপ মামা বলে, অনুপ মামা সবাই বলেছেন যে ডিপি ওয়ার্কসে বেরোতে হবে, এখানে এরিয়ার কাগজ এসেছে, আমরা মায়েরা মিলে এটা করবো। আমরা মায়েরা তো অন্তর্মহল অব্দি যেতে পারি, একজন পুরুষ মানুষ কিন্তু বাইরে দাঁড়িয়ে, এই যে দেখেছেন না মাতৃ সম্মেলনে সব
দাদারা কিন্তু বাইরে বসা। আজকে একটা ছোট বাচ্চা, ও কিন্তু ভবিষ্যতে কিন্তু বয়স হবে না, ও তো একটা ছেলে মানুষ, ও কিন্তু দাদা এখানে বসে বাজিয়েছেন। হ্যাঁ, তো আমরা মায়েরা কিন্তু রান্নাঘর অব্দি যেতে পারি। তো ওইটাই মায়েদের উপরে দায়িত্ব দিয়েছেন যে মায়েরা পার্শ্ববর্তী এলাকা, মানে অনেক দূর দূর যাওয়ার দরকার নেই, আশেপাশে কয়েকটা জায়গাতে ঘুরে ঘুরে ওনারা নিজের এরিয়াতে ডিপি ওয়ার্কস করবেন। কি করবে? লোকের ভালো মন্দর খবর নেবেন। কিভাবে নেবে? যে বিকেল বেলা বসে বসে একটা, যে আমরা মায়েরা কি করি, বিকেল হলে ঘরে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দিদি পালা নেই, এই গল্পটা করতে থাকি। এই গল্পটা না করে যেন আমরা পাশের বাড়ি গিয়ে ওনার সাথে ঠাকুরের দুটো কথা বলি। আমি কিছু জানি না, ঠাকুরের বিষয়ে আমি কিছু জানি না, বলার দরকার নেই, ওনার ভালো মন্দ খবরটুকু তো আমি নিতে পারবো। এরপরে যখন আমি এটা যদি একটু ট্রাই করবো, আস্তে আস্তে দেখবেন ঠাকুর মানুষের জোগানো এমনি দিয়ে দেবেন। তো আমি নিজে থেকে চেষ্টা করলাম যে আমি করবো না, এটা আমার জিদ চেপে গেল। কেন কি? আমার শরীর ভালো নেই। ঠাকুর আমাকে কি করেছেন? ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে, পুরো ঘাড় ধরে। আমার শরীর ভালো নেই, কিন্তু কাগজটা যখন দেখি মনে হয় যে একটা কাজ এসছে, আর আমি এরকম বাহানা মেরে যদি বসে থাকি লাভ হবে? তো এটাই কথা, যে আমরা করব, আমাদের দ্বারাই হবে। আমি যদি বলি আমার শরীর ভালো না, আমি তো যেতে পারি না, তাহলে আর কোনোদিনও যাওয়া হবেই না। তাকে ভালোবাসলে সব সমস্যার সমাধান হয়। আর ভালোবাসাটার পিছিয়ে হলো গিয়ে পড়া। আমি ইষ্টভৃতি টাইম টেবিলে করব, এই যেভাবে দিদি বললেন। হ্যাঁ, আমার বাড়িতে যদি উপযুক্ত মেয়ে থাকে বা ছেলে থাকে, দীক্ষা কেন নেওয়াতে হয় এটাও দিদি বলে দিলেন। মেয়েদেরকে কিভাবে বুঝাবো যে ও সমাজে কিভাবে চলবে, সেটাও ওই চন্দনা বুঝিয়ে দিল। তো তারপরে হলো কি আমার এখন বেরিয়ে যাওয়া, আমি জীবনে কিভাবে চলবো, ঠাকুর আমাকে রাস্তা দিয়ে দিয়েছে, আমি ডিপি ওয়ার্কস করবো। কি করবো? আমি ডিপি ওয়ার্কস করবো, ডিপি ওয়ার্কস। আর আমার জীবনে আর কিছু নেই। আমি ঘরের কাজ করব, আর ঠাকুর যে কাজটা দিয়েছেন এটাই করব। সবার মঙ্গল হোক। আমরা যেন আগামী বছর, বীরবলবাজার বাদ পড়ে গেছে এইবার, আগামী বছর যেন এইভাবেই চলে, বীরবলবাজার এর মায়েদেরকেও যেন পাই। আর আপনারা চেষ্টা করবেন যে সাপ্তাহিক যে একটা মাতৃ সম্মেলন যে স্টার্ট, ওইটা যেন হয়, না হলে কিন্তু আর ওই বন্ধই হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল প্রার্থনা করে তাহলে রাতের চরণে আমি আমার আলোচনার ইতি টানলাম।